আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার রাজনীতিতে দেবু চ্যাটার্জি একটি পরিচিত নাম। অত্যন্ত ছোটবেলা থেকেই তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল এবং কলেজে পড়ার সময় থেকেই সিপিআইএমের ভাবধারা তাঁকে আকৃষ্ট করেছিল। সেই সময় থেকেই তিনি সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও শ্রমিকদের জন্য বিভিন্ন লড়াই ও আন্দোলনে সামিল হয়েছিলেন। গোঘাট তথা হুগলি জেলার কৃষক আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। কামারপুকুরের প্রবীণ এই রাজনীতিবিদ এখনও দলের বিভিন্ন মিটিং মিছিলে উপস্থিত থেকে সেই ধারা অব্যাহত রেখেছেন। আমরা সম্প্রতি তার মুখোমুখি হয়েছিলাম। তার সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে তার ছেলেবেলাকার নানান ছোট্ট ছোট্ট স্মৃতিচারণ এবং রাজনৈতিক কর্মকাণ্ড। এখন তার মুখেই শুনুন সেই সমস্ত কাহিনী। কেমন আছেন আপনি? খুব ভালো নয়। শারীরিক কোনো সমস্যা আছে? হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, পার্কিনসন আছে। আপনার রাজনৈতিক জীবন কখন থেকে শুরু হয় এবং কিভাবে সেটা? যখন রাজনীতির কিচ্ছু বুঝি না তখন হচ্ছে আলিপুরদুয়ারে বেরুবাড়ি যে আন্দোলন হয়, জান যায় প্রাণ যায়, বেরুবাড়ি ছাড়বো না, তখন আমি ক্লাস 5-এর ছাত্র। কামারপুকুর কলেজ থেকে সব ছাত্ররা গেছে যে আজকে স্ট্রাইক, সব মিছিলে যেতে হবে। রাজনীতির কিছুই বুঝি না, মিছিলে অংশ নিয়েছিলাম। তারপর ক্লাস 6-এ যখন পড়ি রামকৃষ্ণ মিশনে, তখনও হচ্ছে কলেজে দাদারা এলো, ছাত্ররা এলো, বললো আজকে ধর্মঘট। ইস্যুটা আর মনে পড়ছে না। তা তখন ক্লাস 8 পর্যন্ত খুলেছে, 6, 7, 8 রামকৃষ্ণ মিশনে। কত সাল আনুমানিক? আর সালটা ঠিক মনে পড়ছে না। ওই 59 সালই হবে মনে হয়। বললো ধর্মঘট। আমরা তো রাজনীতি কিছুই বুঝি না। তখন টিফিন পিরিয়ড চলছে, দেখলাম অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে মাস্টারমশাই ক্লাস 8-এ ঢুকছে, সব ছেলেরা ঢুকে গেল। সব ঠিক হয়েছিল, কেউ আজকে আমরা স্কুল করব না, সব ঢুকে গেল। 7-এর ছেলেরা ঢুকে গেল। তখন আমরা 6-এ পড়ি, কিছুই বুঝি না। বললাম যে আমরা ঢুকবো, কিন্তু কেউ পড়া বলবো না। তখন প্রবীর চট্টোপাধ্যায় ইতিহাসের শিক্ষক নয়, ইতিহাসের ক্লাস ছিল, উনি নিতে এসছেন। উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন পড়া বল। যেহেতু ঠিক করেছি কেউ পড়া বলবো না, আমি বললাম পড়া হয়নি। দাদা বললেন ইতিহাস তোর পড়া হয়নি? আমি বললাম না। বললো এক ঠাঙে হয়ে বাইরে দাঁড়িয়ে থাক, পা পাল্টাবি না। 40 মিনিটের ক্লাস, এক ঠাঙে হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। সবাই দেখছি পড়া বলছে আর বসে পড়ছে। তখন 5th পিরিয়ড চলছিল, ক্লাস শেষ হলো। প্রবীরদা বললেন তোকে আর ক্লাস করতে হবে না, স্কুল শেষে আমাদের টিচার্স রুমে আসবি। তখন স্কুলের আমাদের হেডমাস্টার চিত্ত মহারাজ,
হেডমাস্টার মশাই। তাই স্কুলের শেষ ঘন্টা পড়ে গেল, আমি টিচার্স রুমে গেছি, মহারাজ বসে আছে, সব মাস্টারমশাইরা বসে আছে, ছেলেরা ভিড় করেছে আমার কি শাস্তি হয় দেখার জন্যে। একটা ছেলেকে বললো এই একটা বেত কেটে আনতো। তখন মেহেন্দি গাছের বেড়া ছিল আমাদের স্কুলের বাউন্ডারির ভিতরে, একটা মোটা মেহেন্দি ডাল ভেঙে নিয়ে এলো। এইবার সেই বেতটা নিয়ে পবিত্রা জানলার দিকে ছুটে মজা দেখা হচ্ছে, সবাই ছুটে পালিয়ে গেল। এবার আমাকে বলছে পড়া বল। আমার একটা জেদ চেপে গেছে, পড়া হয়নি। তা আমাকে বলতো কোথায় মারি বলতো। আমার হাতে, বাঁ হাতে একটা আঁচিল ছিল ফাটা ফাটা, সেইটাই মারতে শুরু করলেন। আঁচিলটা ফেটে খসে গেল, রক্ত বেরোচ্ছে। আমি তখনও জেদ নিয়ে আছি, পড়া হয়নি। অবশেষে অমানুষের মতন গাঁটে গাঁটে ঠুকছেন, মারছেন। শেষকালে সহ্য করতে না পেরে বললাম পড়া বলছি, মারবেন না বলুন। নিয়ে মারা ছেড়ে দিল। আমি পড়া বললাম, নিয়ে বললো বাড়ি যা, আর কখনো এরকম করবি না। মানে উনি কি বুঝতে পেরেছেন আপনি এটা প্রতিবাদ করছেন? হ্যাঁ, মানে এটা ছিল ওনার নীরব প্রতিবাদ একটা। হ্যাঁ, তখন রাজনীতির কিছুই সেরকম বুঝি না, যেহেতু দাদারা বলে গেছে। দাদারা বলে গেছে। তা আপনার বাড়িতে কি তখন থেকে একটা বামফ্রন্ট মনস্ক বাবা ছিলেন আপনার? আমি আমাদের সদর ঘরে নেতাজির ছবি দেখেছি, আচ্ছা তবে সাধারণত কংগ্রেস পরিবার, আচ্ছা। কংগ্রেস পরিবার। এরপর 1967 সালে নির্বাচন, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অজিত সাহা। তখনও রাজনীতির এমন কিছু বুঝি না। আমাদের সুকুমার রায় ছিল পাশের গ্রাম ইন্দিরার। তখন মাটির ঘর ছিল, বারান্দা, উপরে বারান্দা ছিল না, নিচের বারান্দা। সুকুমার রায় এসে বললো এই আঠা কর, পোস্টার মারবো। আমার মজাই লাগলো। ঘরে দুপুরবেলা তখন সবাই খেয়ে ঘুমাচ্ছে, আমি ঘর থেকে বাটি করে আটা বার করে জল দিয়ে, কাঠের উনুন ছিল তখনও আগুন ছিল, তাতে বসিয়ে দিয়ে আটা করলাম। আটা করে আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল, তার দেয়ালে একটা পোস্টার ফরওয়ার্ড ব্লকের অজিত শাহর পক্ষে একটা ইয়ে করে বললো ছুটে পালিয়ে যা। তখন তো কংগ্রেসের রমরমা। তা বাড়ি চলে এলাম। 68 সালে ভেটেরিনারি কলেজে ভর্তি হলাম কল্যাণীতে। বিধানচন্দ্র বলছি, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে প্রি মেডিকেলে ভর্তি হলাম। আমাদের পুরনো কলেজ ছিল বেলগাছিয়ায়, বেঙ্গল ভেটেরিনারি কলেজ, সেখানেই সমস্ত কিছু আছে। কলেজ শিফট করে কল্যাণীতে গেছে। ইতিমধ্যেই ফার্স্ট ইয়ার মেডিকেল ফার্স্ট ইয়ার চালু হয়ে গেছে। প্র্যাকটিক্যালে সেরকম জিনিসপত্রও নাই। ভেটেরিনারি কলেজে দাদারা এসে বললো বেলগাছিয়া থেকে যে কলেজ শিফট হবে, বেলগাছিয়ায় ফিরে যাব। আমরা সবাই মত দিলাম যে বেলগাছিয়ায় ফিরে যাওয়ার যে একটা বিরাট আন্দোলন হয়েছিল, কলেজ ফিরে গেল বেলগাছিয়ায়।
68 সালে যখন কল্যাণীতে আছি তখন হচ্ছে আমি কালচারাল সেক্রেটারি হয়েছিলাম, তখন মেডিকেল ফার্স্ট ইয়ারে কালচারাল সেক্রেটারি, সেকেন্ড ইয়ার গেম সেক্রেটারি, থার্ড ইয়ারে হলাম সাধারণ সম্পাদক জিএস। তখন উতাল পাতাল সবাই 70-এর দশক, 70 সালের আগস্ট মাসে পার্টি সদস্যপদ পেয়েছি। 72 সালের নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলো, নির্বাচনের প্রহসন করে, সেটা সবাই জানে। একটা জালজোচ্চ নির্বাচন হয়েছিল। নির্বাচনের পরেই কলেজে তো এসএফআই করতাম, 70-এ এআইএসএফ ছিল, তাও করেছি 70-এর আগে, 68-69-এ, 70-এ এসএফআই সদস্যপদ, পার্টি সদস্যপদ পেয়েছি। নির্বাচন জিতার পর সমস্ত অফিস আক্রান্ত হচ্ছে, আমাদের কলেজও আক্রান্ত, কলেজ থেকে চলে আসতে বাধ্য হয়েছে। 2 বছর কলেজের বাইরে, কলেজে ঢোকা যাবে না। তারপর কলেজের ছাত্রদের একটা অংশ আমার সঙ্গে যোগাযোগ করে, কলেজে চল। আমার একটা আশঙ্কা, কলেজে গেলে যদি আক্রান্ত হই, তবু ভরসা করে যেদিন গেলাম, শ্যামমাথার পাঁচমাথার মোড়ে কটা সিগারেট খেয়েছি তার ঠিক নাই, যাব কি যাব না। তবে শেষকালে গেলাম, যে হোস্টেলে আমি থাকতাম, আগে থাকতাম নিউ ফ্রেজার হোস্টেল, তারপরে ম্যাকফারসনে ছিলাম। সেই কলেজেরই সেই হোস্টেলের দোতলায় যেয়ে বসলাম। চঞ্চল প্রহরাজ বলে একজন, সে এলো। যেখানটায় বসেছিলাম সেটা আমাদের হোস্টেল। টেবিলের ডয়ারে দেখলাম চারমিনার আছে, আর দেশলাইও আছে। একটা সিগারেট বার করে ধরিয়েছি। চঞ্চল প্রহরাজ ঢুকলো, আমাদের জুনিয়র ছিল। বললাম, কি রে চঞ্চল, কেমন আছিস? তাকে অবশ্য ছেলেরা পাঠিয়েছিল আমাকে একটু হুমকি দেওয়ার জন্যে। সে বলল, দেবুদা কেমন আছো? ওই আছি এরকম। সে কন্ট্রোল করতো না, কন্ট্রোল করতো অন্যরা, তারা পাঠিয়েছে। না, চঞ্চল কি এসএফআই করতো না তখন সবাই কলেজে, তখন আর এসএফআই 72-এর পর আর কলেজে রাজনীতির নামই করা যেত না। তারপর সব এলো, বললো কলেজে ফিস বাকি আছে, বললো ফিসটা মিটিয়ে দিয়ে কলেজ কর। অঞ্জন ছিল, বিজয় ছিল, এসব ছিল। আর তারপর 3 মাস পরে কলেজে গেলাম, হোস্টেলে সিট নাই। ব্যারাকপুরে দিদির বাড়ি থেকে যাতায়াত করি, জামাইবাবু পুলিশের অফিসার, লাটবাগানিয়ে থাকি, যাতায়াত করি। শেষকালে হোস্টেলে সিট মিলল ওই ম্যাকফারসনে। তারপর কলেজ শেষ করলাম 75 সালে, 2 বছর নষ্ট হয়েছিল। চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে
তার আগে একটা বলি, 72 যখন কলেজ ছাড়া হলাম, সে একই ঘটনা, বিরাট ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। প্রথমে কলকাতা জেলা পার্টির জেলা অফিসে গেলাম, সেখান থেকে গেলাম বেহালা নিউ সুইটস একটা আছে স্টপেজ, ওখানে নেমে আমি এবং সাইফুদ্দিন চৌধুরী দুজন ছিলাম। ওখান থেকে গেলাম শচীন ঘোষের বাড়ি, তার আদি বাড়ি বর্ধমান। ওখানেই থাকতাম, খেতাম, বিকেলবেলা দুজনে বেরিয়ে পড়তাম, বেরিয়ে চলে আসতাম ধর্মতলায় যেখানে এখন ওই মার্কেটটা তৈরি হয়েছে আন্ডারগ্রাউন্ড, ওর উপরে একটা মার্কেট ছিল, বিনয়দার চায়ের দোকান ছিল। সবাই চায়ের দোকানে যারা এলাকা থেকে সিপিএম করার জন্য ছাড়া হয়ে গেছে, তো সব মিলতাম, আর কথাবার্তা হতো। ওখান থেকে চলে এলাম এন্টালিতে আসগর মিস্ত্রি লেনে। সাইফুদ্দিন চলে গেল অন্য জায়গায়, আমি চলে এলাম শিবপুরের একজনের কাছে, সেখানে 4 জন আমরা থাকতাম। এইবার প্রায় 6 মাসের পর বাড়িতে এলাম। বাড়িতে আসার পর ছিলাম, তারপর যোগাযোগ কলেজে গেলাম, 75 সালে বাড়ি চলে এলাম। 76 সালে রাত্রেবেলা পার্টির পোস্টার লিখছি আর কলেজ মোড়ের দেয়ালে মারছি। একটা ক্লাব করলাম কামারপুকুর কলেজ মোড়ে। কামারপুর কলেজ মোড়ে। ক্লাবের নাম জাগরণী সংঘ। এখনো আছে ক্লাব? ক্লাবটা উঠে গেছে। একদিনে 42 জন ক্লাবের মেম্বার হলো। উদ্দেশ্য এখানে আসলে ক্লাবটা উপরের মুখোশ, ভিতরে পার্টিটা আমরা করব। তা ক্লাব আমরা জনসেবামূলক এবং খেলায় একটা বিরাট নাম ছিল এলাকায়। তারপর 76-এ আমি তখনও কলকাতার পার্টির সদস্য। কলকাতার পার্টির সদস্য? হ্যাঁ। মিটিংয়ের খবর ঠিক চলে আসতো। তখন আমাদের অফিসটা ছিল যেখানে আমাদের রাজ্য কমিটির অফিস, আলিমুদ্দিন স্ট্রিট, 33 আলিমুদ্দিন স্ট্রিট। তার থেকে একটু আগিয়ে যেই ডান দিকে একটা রাস্তা গেছে, সেখানে 5 নম্বর আগামদি লেন বলেছিল। সেখানে আমাদের এলসিএস সত্য ব্যানার্জি, যিনি বেরিয়ার চেয়ার এলসিএস ছিলেন, তিনি থাকতেন। সেখানে আমরা যোগাযোগ করতাম। তারপর 76 সালে যিনি আমাদের ভেটেরিনারি কলেজের ডাক্তারদের সংগঠনটা দেখতেন, তার নাম হচ্ছে পরিতোষ চট্টোপাধ্যায়। হরিপালে ডাক্তার মনতোষ দা, তার বাড়িতে পরিতোষ দা এসছেন, সেখানে আমার সঙ্গে যোগাযোগ হলো। সেখানে গেছিলাম। তারপরে আমার পার্টি মেম্বারশিপ এখানে এলো। পরিতোষ দাই নিয়ে এলেন। তারপর 77 সাল থেকেই আছি পার্টিতে। কলেজে ছিলাম ব্যাংক সম্পাদক, 77 সালে লোকাল কমিটির সম্পাদক, 80 সালে জেলা কমিটির মেম্বার হলাম। তার আগে জোনাল কমিটি হয়েছে, জোনাল কমিটির সম্পাদক ছিলাম। তারপরে 88 সালে জেলা সম্মেলন আমাদের কামারপুকুরে অনুষ্ঠিত হলো। সেই সম্মেলনের পর আমি গোঘাটের বুকে আপনার কাজকর্ম শুরু 88 সাল থেকে? 77 সাল থেকে। 77 সাল থেকে মূলত 76 শেষ, 77 সাল থেকে পুরোপুরি।
গোঘাটের দায়িত্ব আপনি ছিলেন? গোঘাটের দায়িত্বে ছিলাম। ৭৭ সালে লোকাল কমিটির সম্পাদক, তারপরে জোনাল কমিটির সম্পাদক, তারপর ৮০ সালে জেলা কমিটির মেম্বার, ৮৮-তে সেখানে ওই সম্মেলনের পর আমি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম, দীর্ঘদিন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। তারপর বয়সের একটা বার আমাদের আছে। পার্টিতে এখন আপনার অবস্থান কোন জায়গায়? পার্টিতে এখন জেলা কেন্দ্রের সঙ্গে যুক্ত আছি। যখন আপনি পার্টিতে এসেছিলেন ওই মূলত কৃষক সভা থেকে এখানে কৃষক সভার সঙ্গে যুক্ত ছিলাম। ৭৮ থেকে শেষ পর্যন্ত হরিয়ানার হিসারের যে সম্মেলন, সেই সম্মেলন পর্যন্ত অ্যাটেন্ড করেছি। সারা ভারত কৃষক সভারও সদস্য ছিলাম, প্রথমে কমিটি মেম্বার, তারপর কাউন্সিল সদস্য। সারা ভারত কৃষক সভার, প্রাদেশিক কৃষক সভার কমিটির সদস্য ছিলাম। পরে হুগলি জেলার 2 টার্ম সভাপতি ছিলাম জেলা কৃষক সভার। এখন জেলা কাউন্সিলের সদস্য। মূলত গোঘাটে লোকাল এরিয়ায় কাজকর্ম। জেলা কাউন্সিল কি আগে থেকেই ছিল না এখন নতুন করে পদ তৈরি করা হয়েছে? না, জেলা কাউন্সিল আগে থেকেই ছিল। আমি সভাপতির পদ ছেড়ে দিয়ে আমি বললাম যে আমি কোনো পদে থাকবো না, আমি কাউন্সিল সদস্য হিসেবে থাকবো, সেইভাবেই আছি। আচ্ছা, যখন পার্টিতে এসেছেন তখন একভাবে পার্টির ভাবাদর্শ প্রচার করা, সেই সময়ে মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়া, প্রচার করা, তাদেরকে বোঝানো, তখন একটা যুগ গেছে। এখন পুরোপুরি ডিজিটাল যুগ। তো আগের থেকে এখন কতটা সুবিধা হচ্ছে বলে আপনি মনে করছেন? ডিজিটাল মোবাইল দিয়ে খবর দেখা যায়, হোয়াটসঅ্যাপ, তারপরে সোশ্যাল মিডিয়ার খবর দেখা যায়। প্রশ্নটা হচ্ছে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কটা গড়ে তোলা। এই যে সারা পৃথিবীতে যে ঘটনা ঘটছে, দেশে দেশে বামপন্থী একটা উত্থান আছে। ল্যাটিন আমেরিকার 2টো দেশ বাদ দিয়ে প্রায় বামপন্থীরাই ক্ষমতায় আছে। চীন আছে, উত্তর কোরিয়া আছে, কিউবা আছে, ভিয়েতনাম আছে। আসলে বামপন্থীরাই বিকল্প, কমিউনিস্টরাই বিকল্প, এছাড়া কোনো বিকল্প নাই। আমাদের রাজ্যে যেটা চলছে 11 সালে, আসছি সে জায়গাতে আসছি, কৃষক আন্দোলনে আমাদের গোঘাটের ভূমিকা কেমন ছিল? গৌরবজনক ভূমিকা। এখানে '68, '69 এখানে অনেকেই এসছেন। পৈতদা এসছে, মহিদা এসছে, বিনোদদা এসছে। তখন এদিক দিয়ে যাতায়াতের কোনো তো পরিবহন নাই। হুগলি জেলার পাশে যে পশ্চিম মেদিনীপুর আছে, আগে মেদিনীপুর ছিল, পরে তো ভাগ হয়েছে পূর্ব পশ্চিম। এখন পশ্চিম মেদিনীপুরের কাদরা যে গ্রাম, আমাদের পার্টির জোনাল কমিটির সদস্য ছিল নিতাই মণ্ডল। নিতাই মণ্ডলের জ্যাঠামশাই ছিল কমিউনিস্ট পার্টির কর্মী। তার কাছে বিনোদদা আসতেন। বিনোদদা এখানে এসে গোঘাটের এই 4টে জায়গা, মূলত শ্যামবাজার, বদনগঞ্জ, যোগাযোগ করতেন। 71-এ কলেজে অধ্যাপকদা 14 জন অধ্যাপককে বিতরিত করা হয়েছিল রাজনীতি করার জন্যে, বাম রাজনীতি করার জন্যে। এবং কলেজের
যিনি বিনয়বাবু এদের বিরুদ্ধাচরণ করার জন্যে বিরাট অধ্যাপক আন্দোলন হয়েছিল, পরে তারা ফিরে আসে। আচ্ছা, রাজ্যে এখন আমরা ক্ষমতায় নেই, তো বিভিন্ন পার্টির যে কর্মসূচি হচ্ছে, নিয়মিত মিটিং মিছিল হচ্ছে, তো এটা তো বিপুল একটা অঙ্কের খরচ হয়। তো এই ফান্ডিং এখন আসছে কোথা থেকে? আমাদের যত পার্টি সদস্য আছে তাদের যে আয়, মাসিক যে আয়, সে আয়ের উপরে একটা লেভি আছে। লেভি না দিলে পার্টি সদস্য থাকা যাবে না। পত্রপত্রিকা কিনতে হবে, লেভি দিতে হবে, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, সভায় উপস্থিত থেকে নিজের মতামত এবং সিদ্ধান্তকে কার্যকরী করতে হবে। এই যে নিয়মগুলো আছে, শৃঙ্খলাগুলো আছে, এই শৃঙ্খলার বাইরে কেউ নাই। সে একজন সাধারণ পার্টি কর্মী থেকে পলিট ব্যুরোর সদস্য পর্যন্ত একই নিয়ম। একই নিয়ম। আচ্ছা, বর্তমানে রাজনৈতিক যা পরিস্থিতি, এছাড়াও হচ্ছে কালেকশন, সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ। তো বর্তমানে রাজনৈতিক যা পরিস্থিতি, তাতে করে কি আপনার মনে হয় বামফ্রন্ট আবার ক্ষমতায় আসতে পারে? বামপন্থীরাই বিকল্প, এছাড়া বিকল্প নয়। তৃণমূল, বিজেপি, ওদের মধ্যে বোঝাপড়া আছে। এই বোঝাপড়া ওদের থাকবে, কারণ এর আগেও বলেছে আরএসএস প্রধান মোহন ভাগবত যে পশ্চিমবাংলায় তৃণমূল থাকে থাক, কিন্তু সিপিএম বামপন্থীরা যাতে শক্তি বৃদ্ধি না করতে পারে। চূড়ান্ত সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের মধ্যেও আমাদের কর্মসূচি পালিত হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গকে আপনারা তৃণমূলের বিরোধিতা করছেন, বিজেপিরও বিরোধিতা করছে। করছেন, অথচ দিল্লিতে যে আপনারা ইন্ডিয়া জোটে আছেন, তা পশ্চিমবাংলার মানুষ তো এখন এসব দেখছে। তা আপনারা কি মনে করেন এরপরে তো আপনারা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে আবার জায়গা করে নিতে পারবেন? অবশ্যই জায়গা তো করে নিতে পারছি। আগামী দিনে যত বাধা বিপত্তি আসুক, না, পশ্চিমবঙ্গে আপনারা বিরোধিতা করছেন, অথচ কেন্দ্রেতে যে আমরা ইন্ডিয়া এইটা হচ্ছে বিজেপি দেশের সংবিধানটাকে মানছে না। গণতন্ত্র বলে কিছু নাই, ধর্মীয় বিভাজন দিয়ে পার্টিটা চলছে। হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, মুসলিম, খ্রিস্টান, কমিউনিস্টদের নিকেশ করতে চায়। এই ধর্মীয় বিভাজন যেমন বিজেপি চালাচ্ছে, রাজ্যেও ধর্মীয় বিভাজন কায়দা করে। এই যে সরকারি খরচায় জগন্নাথ মন্দির, হরিদ্বার, বেনারসের ধাঁচে গঙ্গা আরতি, এগুলো কখনো মুসলিমদের ভোট পাওয়ার জন্যে সে নামাজ পড়তে যাচ্ছে মাথায় রুমাল বেঁধে, এতে ধর্মনিরপেক্ষতা বোঝায় না। তৃণমূলের আমলেই তেলেনিপাড়ায় দাঙ্গা হয়েছে, ভাদুরিয়ায় দাঙ্গা হয়েছে, নৈহাটি দাঙ্গা হয়েছে, ধুলাগড়ে দাঙ্গা হয়েছে, কিন্তু বামফ্রন্ট সরকার যতদিন ছিল এই সাম্প্রদায়িক বিভাজনের শক্তি মাথা চাড়া দিতে পারেন। আজকে সাম্প্রদায়িক বিভাজনের নীতি নিয়ে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, বেকারদের চাকরি, জিনিসপত্রের দাম, অগ্নিমূল্য, এসব নিয়ে যাতে মানুষের মাথাটা থাকে না, যাতে না চলে যায়, সেজন্য ধর্ম দিয়ে, জাতপাত দিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে মানুষকে আসল জায়গা থেকে সরিয়ে দাও। আচ্ছা, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী এখন শাসনে ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রে আছেন নরেন্দ্র মোদী। তো তারা কতটা সফল বলে আপনি মনে করেন? তারা এদের আমলে সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারি হচ্ছে। রেল, বিমান বন্দর বেসরকারি,
মালিকানায় চলে যাচ্ছে, শিক্ষা চিকিৎসা বেসরকারি মালিকানায় চলে যাচ্ছে। সারা দেশে আদানি আম্বানি কর্পোরেট এদের ঋণ ছাড় হচ্ছে। কৃষক, সাধারণ কৃষক, তারা সাধারণ দেশের সাধারণ মানুষ, বাজার অগ্নিমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই। কৃষকের অবস্থা সঙ্গীন। সারা দেশে যা তথ্য, দেশের শ্রমশক্তির প্রায় 41 ভাগ, 40.7 ভাগ এটা কৃষিতে নিয়োজিত। দেশের বর্তমানে প্রায় 50% মানুষ কৃষি নির্ভর। সে সংখ্যাটা প্রায় 75-80 কোটি কৃষি নির্ভর। জাতীয় যে আয়, জাতীয় আয়ের মাত্র 18% আছে কৃষি থেকে, অর্থাৎ 18% আয়ের উপর নির্ভরশীল আমার দেশের 75-80 কোটি মানুষ। দেশে আত্মহত্যা বেড়েছে। 2014 পর্যন্ত, 95 থেকে 14 পর্যন্ত আত্মহত্যা 2,96,496 জন। আর 14 থেকে 22 এই বছরে কৃষক আত্মহত্যার সংখ্যাটা হচ্ছে 1,474,074। তার মানে এই আত্মহত্যার পরিমাণ বেড়েছে, ঋণের পরিমাণ বাড়ছে। যে রাজ্যের শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সফল? আদৌ সফল নয়। রাজ্য কৃষক আত্মহত্যা হচ্ছে ঋণের দায়ে, ফসলের দাম না পেয়ে। সমবায়গুলো প্রায় উঠার মুখে, যে জন্য সমবায় মঞ্চ গড়ে উঠেছে পশ্চিমবাংলায় বামেদের নেতৃত্বে। এসআইআর পশ্চিমবঙ্গে কি লাগু হওয়া উচিত বলে মনে করেন? ইতিমধ্যেই এসআইআর যারা বৈধ ভোটার, বৈধ নাগরিক, তাদের একজনও যাতে বাদ না দেয়, এটাকে সুনিশ্চিত করতে হবে। 2026 বিধানসভা নির্বাচনে আপনি বা আপনার দল কতটা প্রস্তুত? আমরা সব সময়ই প্রস্তুত। ভয় কাটিয়ে কি এলাকার যে পার্টি অফিসগুলো ছিল সেগুলো খোলা গেছে সবই? সব খোলা যায় না, কয়েকটা বন্ধ আছে, বেশিরভাগই খোলা গেছে। এবারে যে বিধানসভা যে ভোট আসছে, তাদের যে লড়াই হবে, এতে কি আপনাদের কংগ্রেসের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা এটা আছে? এখনই বলতে পারছি না, এটা উচ্চতর কমিটি তারা ঠিক করবে। এই অঙ্কটা অনেক কিছুর উপর নির্ভর করে। লড়াইটা যে হবে, এটা কি দ্বিমুখী হবে না ত্রিমুখী হবে? শুধুমাত্র তৃণমূল আর সিপিএম, নাকি তৃণমূল এদের সেটিং বামফ্রন্ট, আছে, BJP? এদের তৃণমূল বিজেপি এদের সেটিং আছে। বামফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে সামনে আনা হতে পারে বলে মনে করছেন? বলতে পারবো না। আপনার ব্যক্তিগতভাবে পরবর্তী যে লোকসভা নির্বাচন হবে বা দেশের ভার প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আপনি? আমরা বিজেপির অপসারণ চাই। আরএসএস পরিচালিত বিজেপি, যারা ধর্মের জিগির দেয়, হিন্দু রাষ্ট্রের কথা বলে, হিন্দুত্বের কথা বলে, অন্য ধর্মীয় অংশকে বিভাজনের মধ্যে নিয়ে যায়, তাদের শত্রু মনে করে, এই শক্তি দেশকে বাঁচাতে গেলে, দেশের সংবিধানকে রক্ষা করতে গেলে এদের অপসারণ চাই। তাতে বিজেপি বিরোধী যে জোট, সেই জোট আরও শক্তিশালী হোক, এটা আমরা চাই। সেই জোট যদি ক্ষমতায় আসে, আপনার কি মনে হয় দেশ ভালোভাবে চলবে? অবশ্যই চলবে। এই বয়সেও আপনি বিভিন্ন মিটিং মিছিল করছেন, পার্টির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, এত এনার্জি পাচ্ছেন কোথা থেকে? আদর্শ থেকে। পুরোটাই আদর্শ নাকি? পুরোটাই আদর্শ। পার্টি কর্মী এবং
জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটাই বলার, দেশ সর্বনাশের পথে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। রাজ্যে তৃণমূল বিজেপি নয়, আর সারা দেশে বিজেপিকে হটাও, বিরোধী জোট তৈরি করো, দেশকে বাঁচাও, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, মানুষের রুটি রুজি জীবিকা আজকে যেভাবে বিপন্ন, তাকে রক্ষা করো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।